তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন আসছে, আমরা রোজগার করব কি করে, আমরা কোন পথে গেলে আমাদের ভালো হবে, যে নিজের জন্মছক নিজেরা কি করে বিচার করতে পারবেন, মূল উদ্দেশ্য কি, আমাদের কর্মটা কি। তার জন্য আমি একটা বেসিক আপনাদের একদম প্রাথমিক ধারণা দিয়ে দেবো অ্যাস্ট্রোলজির আজকে। আমি সরকারি চাকরি করব না আমি ম্যানিপুলেশন কোম্পানিতে চাকরি করব, এই সব কিছুই কিন্তু আমাদের দেখায় করণ। করণ হলো কি আমাদের কজ অফ বার্থ। আমাদের বর্তমান সময় জানার জন্য হরোস্কোপে যেটা লাগে সেটা হলো গোচর। এই নক্ষত্রের উপর নির্ভর করেই কিন্তু চরণ আসে। নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে স্বাগত জানাই। আজকে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা একটু অন্যরকম। যেমন থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন, আজকে আমি এসেছি যে নিজের জন্মছক নিজেরা কি করে বিচার করতে পারবেন। প্রশ্ন করতেই পারে যে হঠাৎ করে এরকম একটা অনুষ্ঠান করার কি কারণ। তার কারণটা হলো, আগামী এই কিছুদিন আগে একটা মা তার ছেলেকে নিয়ে এসেছিল, বেশ 16-17 বছরের ছেলে, ঝকঝকে একটা ছেলে। ছেলেটার এডুকেশন নিয়ে তার মায়ের সমস্যা হচ্ছে। তিনি খুব ভালো ব্রাইট স্টুডেন্ট ছিল, মাধ্যমিকের পরে দিনকে দিন তার ডিটোরেট করে যাচ্ছে, একদম লেখাপড়া করছে না বা রেজাল্ট খারাপ হচ্ছে। তো যখন ছেলেটিকে আমি কিছু প্রশ্ন করি, তো ছেলেটি আমাকে একটা কথাই বললো যে আমি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না। আমার মা প্রচুর অ্যাস্ট্রোলজারের কাছে আমাকে নিয়ে যায়, নানান রকমের উপায় এটা সেটা দেয়। বিশ্বাস করুন, আমি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না, আমার ভালো লাগে না। কিন্তু মার মন খারাপ হবে এটা ভেবেই আমি সব মার সঙ্গে সঙ্গে যাই। মাকে কষ্ট দিতে পারবো না, মাকে আমি খুব ভালোবাসি। তো এরকম একটা ভালো ছেলে যার এখন আমি ন্যাটাল চার্টটা খুললাম, তখন আমি দেখতে পাচ্ছি যে ছেলেটাকে আমি ওর মাকে বলছি, আপনি ওর বৃহস্পতি পঞ্চম ঘরে বসে জন্ম নক্ষত্র বলছি পঞ্চম ঘরে বসে চন্দ্রকে এবং লগ্নকে ডিরেক্ট দৃষ্টি দিচ্ছে। আমি ওকে বলছি আপনি ছেলেকে লিটারেচার পড়ান। সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে আমাকে প্রণাম করে বলছে যে কাকু, আমি বারবার এটাই পড়তে চাইছিলাম, আমার বাবা মা দুজনে মিলে আমাকে সায়েন্সে ঢুকিয়েছে, আমাকে ইঞ্জিনিয়ার করবে বা ডাক্তার করবে, আমার ভালো লাগে না। তো এই হলো সিচুয়েশান। তো ছেলেটির মা বলল ওর জন্ম ছক ছোটোবেলায় করিয়েছিল, কুষ্টি করেছিল, অনেক বড় কুষ্টি দেখালো আমাকে। তো সেখানে লিখে দিয়েছিলেন যিনি যে ছেলেটির ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার যোগ রয়েছে, প্রবল যোগ রয়েছে। কিন্তু ছেলেটির ন্যাটাল চার্ট বিশ্বাস করুন, আমি ওর মাকে বললাম ও পিএইচডি করবে, পিএইচডি করে ও কোনো প্রফেসর হবে, হয়তো রিসার্চ সেক্টরে যাবে, ওকে আপনি লিটারেচার করুন। ও ছেলেটাও ইংলিশেই পড়তে চাইছে। তো অনেক বলার পরে মা রাজি হলো। যাই হোক, আমি গল্পটা বলতে চাইছি এই কারণে যে একটি বা দুজনের ভুল পরামর্শে বা তাকে ডাক্তার করানোর জন্য বহুত পয়সা খরচ করে বহুত করার, এই যে মানুষটি অন্ধের মতন ঘুরে বেরিয়েছে, যার জন্য আলটিমেটলি বদনাম কিন্তু জ্যোতিষের হলো। এই আমাদের জ্যোতিষশাস্ত্রটা কিন্তু বদনাম হলো। এর জন্য আমি চাইছি যে আপনারা প্রশ্ন করুন, প্রত্যেক যার কাছেই যাচ্ছেন তাকেই প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করবেন না কেন, যে আপনি যেই কারণে যাচ্ছেন, যিনি যেই কাজ করছেন তার জন্য আপনার যেই রেমেডি দিচ্ছেন বা যে উপচার করতে বলছেন তার জন্য প্রশ্ন তো আপনাকে করতেই হবে। আপনারা একটা মোবাইল কিনতে গেলেও প্রচুর প্রশ্ন করেন, তাহলে জ্যোতিষীর কাছে গিয়ে এই মোবাইল ছাড়া হয়ে বসে থেকে যা বলবে তা শোনার তো কোনো মানে হয় না। আর সত্যি কথা বলতে কি, এখন যে সময় চলছে তাতে অনেকেই আছে এরকম, কিছু মনে করবেন না, আমি স্পষ্টভাবেই বলছি যে তারা নানা রকম কাজ করার পর জীবনে নানা রকম ফেলিয়ার হয়ে, সেটা ছোট ঘাস কাটা থেকে ধরে খাদ্য খাবার বিক্রি করা, যা খুশি করার পর যখন জীবনে ফেলিয়ার হয়, তখন তারা 2-3 মাসের একটা ছোট কোর্স করে অ্যাস্ট্রোলজিতে প্র্যাকটিস করতে বসে যায়। তবে আমি খারাপ বা ভুল কিছু বলছি না, কিন্তু তাদের এই ভুল প্রেডিকশানের বা ভুল যে শিকার আপনারা হচ্ছেন, তার জন্যই আমি আপনাদের বেসিক একটা অ্যাস্ট্রোলজির ধারণা দিচ্ছি, যে আপনারা যদি আপনাদের সঠিক জানা থাকে যে বেসিক অ্যাস্ট্রোলজিটা কী, তবে আপনারা যেই আপনাকে গাইড করছে না কেন, তার গাইডটা আপনি সঠিকভাবে নিতে পারবেন। তো আমাদের মূল কথা হলো, আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাব কেন, আমরা কি করব। আমরা অ্যাস্ট্রোলজারকে গিয়ে জিজ্ঞেস করবো, অবশ্যই জিজ্ঞেস করবো যে আমরা কোনো কাজ কখন করব,
কেন করব, কিভাবে করব, এইটা তো হবে আমাদের মূল প্রশ্ন। এবার দিনের শেষে আলটিমেটলি আমরা যে কাজটা করছি, সেই কাজটা যদি আমরা সফল না হই, বা পয়সা রোজগার তো পরের কথা হবে, যদি আমরা সেই কাজটা অসফল হই, তাহলে তো সফল হলে অর্থ এটা অটোমেটিকই আসে। আর যদি অসফল হই, সারাদিন ঘুরে ফিরে বাড়িতে চলে আসি, তাহলে অর্থও আসবে না। তো আমাদের জানতে হবে জীবনের মূল উদ্দেশ্য কি, আমাদের কর্মটা কি, আমাদের যে রাস্তাটা, আমরা একটা ছেলে তার কেরিয়ার কীভাবে গঠন করবে, সে স্পোর্টসে যাবে, না সে ক্রিয়েটিভ লাইনে যাবে, সে আর্টস নিয়ে পড়বে, কমার্স নিয়ে পড়বে, না সায়েন্স নিয়ে পড়বে, এই জায়গাটা কিন্তু মূল। এই যে রাস্তাটা একটা অ্যাস্ট্রোলজার দেখিয়ে দেয়, এটা সবচাইতে ইম্পর্টেন্ট। এবার একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রশ্ন তো আলাদা হবেই। তার প্রশ্ন সে হবে, তার বিজনেস করছি, তো আমার বিজনেসে আমি কী করে গ্রোথ করবো, আমার ব্যবসা ভালো যাচ্ছে না, ব্যবসা কী করে উন্নতি হবে। যে চাকরি করছেন, তার প্রমোশন হচ্ছে না, তার প্রমোশন কী করে হতে পারে, বা সে চাকরি সুইচ করতে চাইছেন, অন্য কাজে যেতে চাইছেন, অথবা বহুদিন মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করছেন, অথচ কাজ করার পর বিদেশ যেতে পারছেন না, বিদেশ যাওয়ার আপনার আকাঙ্ক্ষা রয়েছে। এই সমস্ত প্রশ্ন আপনারা করবেন এবং পিন পয়েন্ট প্রশ্ন করবেন, এবং আপনারা পিন পয়েন্ট উত্তর নেবেন। কেন এই প্রশ্নটা করবেন, এইটা কোনো অ্যাস্ট্রোলজার যখন আপনাকে একটা উত্তর দেয়, সে তো এটা তো একটা অঙ্ক, 360 ডিগ্রি অঙ্ক। আমি আপনাদের বোঝাবো পরবর্তীকালে কি করে এই অঙ্কটা হয়, বোঝাবো। তো সেইটা কি করে আপনাদের বোঝাচ্ছে, কেন সেই কোন পারপাসে উত্তর দিচ্ছে, এটা তো কেউ মানে চোখ বন্ধ করলেও ঈশ্বরের আদেশ পাচ্ছে সেরকম তো নয়। একটা অঙ্ক, একটা সায়েন্টিফিক জিনিস, যেটা আপনাদের কাছে প্রেজেন্ট করছে উনি। তো কীভাবে করছে সেটা আপনাদের অবশ্যই জানা উচিত। তার জন্য আমি একটা বেসিক আপনাদের একদম প্রাথমিক ধারণা দিয়ে দেবো অ্যাস্ট্রোলজির আজকে। অনুষ্ঠান দেখতে থাকুন, মানে তাহলে ভালোও লাগবে, আর কি যারা শিখতে চান তাদের তো ভীষণই ভালো লাগবে। আমরা যদি জন্মছক দেখি, তো সবার প্রথমে আমরা দেখতে পারি একটা গোল সার্কেল। তো এই গোল সার্কেল প্রশ্নটা আসতেই পারে, যারা কিছু একদম প্রাথমিক বোঝে না, তো গোল সার্কেলটা কি। তো এই গোল সার্কেলটা হলো, এখানে 12টা রাশির পরপর বলা আছে, 12টা রাশির স্থান নির্দেশ করা আছে, এবং প্রত্যেকটা রাশিকেই 30 ডিগ্রি করে দেওয়া আছে। মানে আমার জমি 2 কাঠা হোক, 3 কাঠা হোক, প্রত্যেকের জমিতে বাড়ি হয়, এই প্রত্যেক রাশির 30 ডিগ্রি জায়গা দেওয়া রয়েছে। এবার এই একটা সার্কেল, 12টা রাশি, 30 × 12 করলে 360। তো এই 360 ডিগ্রির টোটাল মজাটাই 360 ডিগ্রি। তো ওই যে একটা গ্রহ 1 ডিগ্রিতে যেই ফল দেবে, 60 ডিগ্রিতে সেই ফল দেবে না। একটা গ্রহ 1 ডিগ্রিতে যেই ফল দেবে, 21 ডিগ্রিতে সেই ফল দেবে না। যেমন আমি আপনাকে ছোটো একটা উদাহরণ দিয়ে বলি। শনি নিয়ে তো প্রচুর আমাদের ভয়, আবার শনি নিয়ে আমাদের খুব উচ্ছ্বাসও হয়। যেমন আমাদের দশম ঘরে যদি শনি বসে থাকে, তাহলে দশম ঘরে শনি দারুণ হবে, ছেলেটা তো দারুণ করবে, তার কর্মজীবন দারুণ হবে। কিন্তু দেখতে হবে যে শনি সেই কত ডিগ্রিতে বসে আছে। শনি 1 থেকে 13 ডিগ্রির মধ্যে কোনো ভালো যে ফলটা দেয়, সেটা ধীরে ধীরে দেয়। 13 থেকে 20 ডিগ্রির মধ্যে শনি কোনো ফলই দেয় না, একদম ফল দেয় না। শনি ফল দেওয়া শুরু করে 21 ডিগ্রি পর থেকে। তো আমাদের দেখতে হবে সে কোন ডিগ্রিতে পেয়েছে, 70 ডিগ্রিতে পেয়েছে না মৃত্যু ডিগ্রিতে আছে। আমাকে যে ফলটা দেবে, সে কি ফ্লুয়েন্টলি দেবে, না ধীরে ধীরে দেবে, না কোনো ফলই আমি এর থেকে আশা করতে পারি না। তো যেটা বলছিলাম, ওই জন্মছকের যে 12টা রাশির যে দেওয়া রয়েছে, 30 ডিগ্রি করে প্রত্যেকটা রাশিকে দেওয়া রয়েছে। সেই 30 ডিগ্রির এক একটা ডিগ্রি হলো এক একটা ঘন্টা। ভালো করে বুঝবেন, এটা 300, এটা ছোটোখাটো, এটা অনেক জটিল অঙ্ক, আমি খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, একদম অনেক ভেবে চিন্তে সহজ করে আপনাদের কাছে আমি উপস্থাপন করব। এক একটা ডিগ্রি এক একটা ঘন্টা। তো 360 ডিগ্রির মধ্যে আমরা যেটা পাই, সেটা হলো 360 ডিগ্রি ইকুয়ালস টু 360 ঘন্টা। এবার আমরা জানি যে এই 360 ঘন্টা আমাদের সারাদিনের 24 ঘন্টায় একদিন হয়। তো এই 360কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, আমরা পাবো 15 দিন। যেহেতু 24 ঘন্টায় একদিন, 360 ঘন্টাকে আমরা যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 15 দিন। তাহলে আমরা কি জানি, 15 দিন মানে একটা পক্ষ। তাহলে পুরো সার্কেল, যে এই হরোস্কোপের সার্কেলটা আপনার কাছে কোনো অ্যাস্ট্রোলজার উপস্থাপন করে, সেটা কিন্তু একটা পক্ষের হিসাব। মানে 15 দিনের একটা পক্ষ হয়। চন্দ্রমার গতি আমরা জানি, চন্দ্রমার 2টো গতি হয়, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের রেজাল্ট আর শুক্লপক্ষের রেজাল্ট দুটো ডিফারেন্ট হয়, সেটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। তো সেই পক্ষ আমরা বুঝলাম, তাহলে ওটা যে হরোস্কোপটা আমরা পেলাম, সেটা একটা পক্ষের হিসাব।
এবার যে কথা হলো সেটা হলো এই পক্ষ নিয়ে আমরা কি করে আলোচনা করব। আমরা আমাদের একজনের জীবদ্দশার 900 পক্ষ হতে পারে, 1200 পক্ষ হতে পারে, 1400 পক্ষ হতে পারে, কম বা বেশি হতে পারে। এবার আমাদের যে এই কোন পক্ষে আমাদের উন্নতি, কোন পক্ষে আমাদের অবনতি, কোন পক্ষে আমাদের দুর্দশা, বা কোন পক্ষ আমাদের শুভ দিক নির্দেশ করে, শুভ সময় নির্দেশ করে, এই আলোচনা কিন্তু আমাদের পরবর্তী পর্যায়ে আসতে চলেছে। এবার এই পক্ষ যখনই আমরা বলবো তখনই আমরা যেই মানে 12টি রাশি চন্দ্রমা এবং এক পক্ষ পেলাম, তার 360 ডিগ্রির হিসাবটা আমরা মোটামুটি কিছুটা বুঝতে পারলাম। এবার হলো যে আমাদের তো জন্ম হলো, তো জন্ম হওয়ার পর আমাদের যে জন্ম হওয়ার যেই কাজটা করতে এসেছি, সেই যে জন্মের পর আমাদের অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী কাজ কি হবে, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো জীবনটা তো পেলাম, তো জীবনটা কেমন যাবে, এই যে আমাদের জন্ম হলো, এই জন্মের পরবর্তী কাজ জীবনটা আমাদের কেমন যাবে, আমাদের আনন্দে যাবে, আমরা প্রচুর সুখ ভোগ করবো, আমরা কি মেটেরিয়ালিস্টিক সব ভোগ করবো, না আমরা আধ্যাত্মিক দিকে যাব, আমরা জীবনে কতটা উচ্চতায় পৌঁছবো, আমরা জীবনে কতটা রোজগার করব। ইম্পর্টেন্ট এই সব জিনিসগুলো কিন্তু আমাদের নির্দেশ করে তিথি। তো তিথি কি করে হয়, এই যে আমি একটু আগে বলছিলাম যে পক্ষ, এই পক্ষ এই পক্ষর কিন্তু প্রত্যেকটা আবার 15 করে হয়। আমরা জানি 15 দিনে এক পক্ষ, ছোটোবেলায় আমরা পড়েছি। তো 15টা পক্ষ কি করে আসে, আমরা ছোটোবেলায় ভূগোলে পড়েছি যে অমাবস্যা পূর্ণিমা কীভাবে হয়। এই সূর্য এবং চন্দ্রের যে দূরত্বের খেলা, একজন আরেকজনকে ঢেকে দেয়, এটা আর বলার দরকার নেই। সেই দূরত্বের খেলায় চন্দ্র মানে পূর্ণিমা অমাবস্যা হয়, আমরা সবাই জানি। তো সূর্য থেকে চন্দ্রের 12 ডিগ্রির যে দূরত্ব, পরপর 12 ডিগ্রি করে দূরত্ব ক্রস করে, সেটাই এক একটা তিথি। সেটা 12 ডিগ্রি করে এক একটা তিথি হয়। 1 থেকে 12 ডিগ্রিতে একটা তিথি, ঠিক 12 থেকে 24 ডিগ্রিতে একটা তিথি, এরকম করে প্রথম পক্ষে 180 ডিগ্রি, পরের পক্ষে আবার 100 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। বোঝা গেল? টোটাল মজাটা কিন্তু 360 ডিগ্রি, যেদিকে ঘুরে ফিরে আসবো আমাদের কিন্তু ওই সার্কেলেরই মজা। তো আমাদের প্রতিবার তিথিতে যে আমাদের তিথির যে মালিক সেটা হলো শুক্র। এবার এটা আমরা আগের দিন পঞ্চাঙ্গে বলেছি। তো একটা শুক্লপক্ষের দশমী তিথিতে একটা ছেলে যে এই রেজাল্ট করবে, কৃষ্ণপক্ষের দশমী তিথিতে সেইটা আর পাবে না। শুক্লপক্ষের দশমীতে সে যদি ভালো পায়, ভালো নক্ষত্র পায়, সব কিছু ভালো পায়, তবে তার 10 দিক জয় করার ক্ষমতা থাকে, তার জীবনে সব কিছু প্রাপ্তির যোগ থাকে। কিন্তু তেমনি কৃষ্ণপক্ষের দশমীতে তার একটা দিক জয় করতে করতেই হয়তো সারাটা জীবন কেটে যায়। তো যেটা বলছিলাম, এই তিথির যে মূল গ্রহ সে হলো শুক্র, তিথির অধিপতি। এবার আমাদের ন্যাটাল চার্টে যদি শুক্র খুব ভালো থাকে, তবে আমাদের যেই তিথি আমাদের পড়ুক না কেন, সেই তিথি খুব ভালো ফল দেবে। এবার এই তিথি আমি আগেই বলেছি, তিথি আমাদের সব কিছুই দেখায়, আমাদের উন্নতি, আমাদের রোজগার। এবার প্রশ্নই আসতে পারে আমাদের রোজগার আমরা কোন পথে করব। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন আসছে, আমরা রোজগার করব কি করে, আমরা কোন পথে গেলে আমাদের ভালো হবে, কোন রাস্তা আমাদের জন্য ভালো। আমি ব্যবসা করব না চাকরি করব, আমি ঘাস কাটবো না আমি ভ্যান চালাবো, আমি কেক বানাবো না আমি চপ বানাবো, আমি সরকারি চাকরি করব না আমি ম্যানিপুলেশন কোম্পানিতে চাকরি করব। এই সব কিছুই কিন্তু আমাদের দেখায় করণ হলো কি আমাদের কজ অফ বার্থ, আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা যে পৃথিবীতে জন্মেছি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের কর্ম কি, আমাদের কি করতে এসেছি। আমরা এখানে বসে থাকতে আসিনি, ল্যাদ খেতেও আসিনি, আমাদের কর্ম করতে এসেছি। আমরা কর্ম করব, আমাদের ফল পাবো। কিন্তু পৃথিবীর কোনো গ্রহই কোনো কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা কর্ম না করবো। তো কর্ম করলেই ফল পাবো। আমাদের প্রত্যেকের একটা কাজের উদ্দেশ্য আছে, ঈশ্বর আমাদের সেই উদ্দেশ্য পূরণ করার জন্যই পাঠিয়েছে। তো সেই উদ্দেশ্যটা আমরা বুঝবো কোথা থেকে, সেই উদ্দেশ্য বুঝবো কিন্তু বলে দেয় কিন্তু আমাদের করণ। এবার এই করণ কি করে হয়, প্রশ্ন করবেই স্বাভাবিক, করণ কোথা থেকে আসে। করণ হলো আমরা যে একটু আগে বললাম 1 থেকে 12 ডিগ্রি তিথি, সেই তিথির 1/2 ডিগ্রি মানে 6 ডিগ্রি, একটা তিথিতে 2টো করণ থাকে, 6 ডিগ্রি করে করণ হয়। আমাদের অ্যাস্ট্রোলজিতে 11টা করণ থাকে। এই 11টা করণের মধ্যে 4টে করণ হলো স্থিরকরণ, আর বাকি 7টা করণ হলো চরকরণ। এই স্থিরকরণ যে কটা আছে, সেই কটাটা আমাদের জীবনে বিভিন্ন রকম বাধা দেয়। আমাদের যে কাজ করতে আসি, আমাদের হরস্কোপ খুব ভালো থাকা সত্ত্বেও, দেখা যাচ্ছে সব দিক থেকে ভালো থাকা সত্ত্বেও আমাদের
স্ট্রাগল লাইফ আছে, কর্মে বাধা আসে, বিভিন্ন রকম বাধা তো আসবেই জীবনে, তবু বাধা আসছে কেন আসছে, বিভিন্ন কারণে বাধা আসে। এই যেই করণগুলো তো আমাদের বাধা দেয়, একটু সামান্য ধারণা দিয়ে দিই। করণ নিয়ে বলতে গেলে পুরো একটা এপিসোড 2-3 ঘন্টা, 2 ঘন্টা তো লাগবেই। তো আমি পরবর্তীকালে আমি করণ নিয়ে আলাদা করে একটা এপিসোড করবো। তো একটা সামান্য ধারণা দিই। নাগকরণ, কিংস্তূপকরণ, শকুনীকরণ এবং চতুষ্পাদকরণ, এই 4টে করণ স্থিরকরণ বলা হয়। এই 4টে করণ জন্মগ্রহণ করলে তার জীবনে কিছু বাধা আসে, তার জীবনের সাকসেসটা এত সহজ রাস্তায় আসে না, বেশ কিছুটা পথ অতিক্রম করে বিভিন্ন রকম ঝড়ঝাপটার ভেতর দিয়ে গিয়ে তার বসন্ত আসে। তো এই 4টে করণ বাদ দিয়ে যে 7টা করণ আছে, সেই 7টা করণ হলো চরকরণ। সেই 4টা করণ আমাদের কর্মের দিক নির্দেশ করে। এবার আপনি বলতে পারেন যে দাদা আমি শুনেছি বৃষ্টিকরণ তো খুব, যারা অ্যাস্ট্রোলজি একটু বোঝেন, বৃষ্টিকরণ তো খারাপ। বৃষ্টিকরণ খারাপ নয়, বৃষ্টিকরণ হলো শনির, বৃষ্টিকরণের যে অধিপতি দেবতা, এটা নিয়ে একটু আলোচনা করি আমি। বৃষ্টিকরণের অধিপতি দেবতা হলো শনি, স্যাটার্ন। স্যাটার্ন বৃষ্টিকরণে যারা জন্মায় তাদের বিবাহিত জীবন খুব ডিস্টার্ব দেয়। এছাড়া সে জীবনে কিন্তু অন্য সব দিকে সাকসেস পেতে পারে, তার কেবলমাত্র ম্যারিড লাইফে ডিস্টার্বেশন। স্যাটার্ন রুল করে কর্ম, তাকে অ্যাকচুয়ালি বৃষ্টিকরণকে আমি তো বলি তার বিয়ে করার জন্য পৃথিবীতে আসেনি, সে পৃথিবীতে একটা নাম রেখে যেতে এসছে। সে যাওয়ার পর পৃথিবীর লোক তাকে মনে রাখবে। তো বিয়ে করে রিপ্রোডাকশন করার জন্য তার জীবন নয়, তার জীবন হলো ত্যাগের জন্য, সমাজের জন্য। বৃষ্টিকরণের মানুষরা মানে ত্যাগ যেরকম করে সেরকম তারা পৃথিবীতে একটা দাগ রেখে যাওয়ার মতন জায়গায় থাকে। তো বিবাহিত জীবন বাদে বাকি সবটাই বৃষ্টিকরণের ভালো। এবার যেসব এবার বণিজকরণ নিয়ে একটু বলি। বণিজকরণের অধিপতি দেবতা হলো শুক্র। এবার অনেকে আছে দেখবেন খুব ভালো মানে চাকরি করা সত্ত্বেও, গভর্নমেন্ট জব করা সত্ত্বেও তার একটা মেন্টালিটি থেকে যায় ব্যবসা করার। এই বণিজকরণ হলেও তাই। বণিজকরণ তাকে জন্মগ্রহণ করাই হয়েছে বিজনেসের জন্য। খুব ভালো বিজনেসম্যান বণিজকরণ থেকেই আসে। কিন্তু যারা চাকরি করছে তারাও কিন্তু দেখবেন লুকিয়ে হোক বা অন্যভাবে হোক বিজনেস করার একটা মেন্টালিটি থাকে। তারা শেয়ার মার্কেটে বিজনেস করছে বা কোথাও লগ্নি করছে, মানে টাকাটাকে মাল্টিপ্লাই করার একটা ইচ্ছে থাকে। এই করণের যে অধিপতি, এই টোটাল যে করণের অধিপতি সেটা বুধ, এটা আমি একটু আগে বলতে ভুলে গেছিলাম। তো সেই টোটাল করণের অধিপতি কিন্তু বুধ। আবার এই নির্দিষ্ট যে বণিজকরণ তার অধিপতি আবার মানে শুক্র। তো বণিজকরণের যারা জন্মগ্রহণ করে তাদের যদি শুক্র তাদের সাথে খুব ভালো থাকে, তারা কোনো না কোনো ব্যবসা এসে করবেই। আর যদি পিওর ব্যবসায়ী হোক তাদের সাফল্য অবধারিত, হবেই সাফল্য। ঠিক তেমনি গরিজকরণ যাদের হয়, গরিজকরণ অধিপতি বৃহস্পতি, গরিজকরণ যাদের হয় তাদের অবশ্যই শিক্ষকতা বা রিসার্চ সেক্টরে পাঠানো উচিত। কৌলভকরণ, কৌলভকরণের অধিপতি হলো মঙ্গল। আর কৌলভকরণে যাদের জন্ম তারা যদি বৃদ্ধিযোগে একবার জন্মায়, তো তারা অবশ্যই ইউপিএসসি ক্র্যাক করার জন্যই জন্মেছে, তারা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের জন্য দৌড়েছে, তারা বড় বড় জেনারেল, তারা বড় বড় মানে অফিসার। অগ্নিদত্তে যদি কোনোভাবে এই বণিজকরণের অধিপতি মঙ্গল, আর সেটা যদি জেনারেল যদি অগ্নিদত্তে ভালো জায়গায় থাকে, তাকে আটকানোর কোনো রাস্তাই নেই, সে আইএস আইপিএস হবেই। তো এইরকমভাবে আমাদের কর্মের দিক পর্ব নির্দেশ হতে থাকে। আমরা এবার যদি বলি বালবকরণ, এবার বালবকরণের অধিপতি কিন্তু চন্দ্র। বালবকরণ হলো অনেকটা শৌখিন, যারা মিডিয়া পার্সোনালিটি হয়, বিভিন্ন রকমের মিডিয়ার সঙ্গে যুক্ত থাকে, সেটা সিনেমা জগৎ বা বিভিন্ন জায়গা হতে পারে। তো সুন্দর সাজুগুজু করতে পছন্দ করে, শৌখিন মানে পারফেকশনিস্ট, তারা কিন্তু বালবকরণ থেকে আসে। আর কিছু বাদ পড়লো, ও আচ্ছা, ববকরণ, ববকরণের অধিপতি হলো সূর্য বা রবি। তো ববকরণে যারা জন্মায় তারা রবির ঊর্জা নিয়ে জন্মায়। তার জন্য আমি দেখেছি ববকরণে জন্মের পর বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে খুব তাদের সমস্যা হয়, কারণ রবি হলো আমাদের জীবনশক্তির কারক। আর ওই ববকরণে জন্মকালীন শিশু তার মায়ের রবির যে ঊর্জাটা টোটালটা সে নিয়ে জন্মায়, মানে মায়ের কাছে রবির ঊর্জাটা কমে যায়, মানে সূর্যের যে তত্ত্ব সেটা তার কমে যাওয়ার ফলে মায়ের বিভিন্ন রকমের রোগ বা অসুস্থতা পড়তে হয়। আর এই ববকরণের জাতক জাতিকারা কিন্তু সরকারি চাকরির জন্যই জন্মায়, বেসিক্যালি ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইফ মানে সরকারি চাকরির দিকে একটা ঝোঁক থাকে, তারা একটা রয়্যাল ভাব, রাজকীয় একটা পার্সোনালিটি সঙ্গে যুক্ত থাকে। তো ওভারঅল আমি করণ নিয়ে মোটামুটি আলোচনা করলাম।
তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে পরবর্তীকালে আমাদের কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখব যে আমাদের কাজের জায়গাটা তো আমরা হলো, এবার আমরা কাজটা কখন করব, কাজ কখন করব, এই কাজের কখন করব আর কাজ সেটা কিন্তু নির্দেশ করে চরণ। এবার এই চরণ জানতে গেলে আমাদের জানতে হবে নক্ষত্র। আমরা একটু আগেই বলেছি যে এক একটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকে। তো এই নক্ষত্রের উপর নির্ভর করেই কিন্তু চরণ আসে। এটা একটু জটিল হিসাব, কিন্তু আমি আপনাদের মানে বুঝিয়ে বললে বুঝবেন। আমাদের 27খানা নক্ষত্র থাকে, প্রত্যেকটা নক্ষত্রে আবার একটা করে যোগ থাকে। এই যে যোগগুলো বলি না, নক্ষত্র যোগ, এই 27টা নক্ষত্রে আলাদা আলাদা একটা করে যোগ থাকে। এবার এই একটা নক্ষত্রের টোটাল মান থাকে, একটু ভালো করে বুঝবেন, একদম মানে সিম্পল করে যাচ্ছে, টোটাল মান থাকে 13°20'। বোঝাতে পারলাম? একটা নক্ষত্রের টোটাল মান থাকে 13°20'। এবার এই নক্ষত্রের 4টি চরণ হয়, 4টি ভাগ হয়। এবার এক একটা মানে চরণ মানে 3°30' করে যদি আমি এক একটা মানে ভাগকে ধরি, তাহলে পরপর পরপর করে 4টে ভাগ হয়। এই ভাগকেই এক একটা ভাগকে 1 চরণ, 2 চরণ, 3 চরণ বা 4 চরণ বলে। 3°30' করে সেই চরণগুলো পায়। এবার এই চরণ আমাদের কি দেখায়, আমরা মানে কখন কর্ম করব। মানে আমাদের অনেকে আছে না যে সারা রাত ধরে পড়াশোনা করছে, এবং মায়েরা বলছে যে ছেলেরা তো মানে এক উচ্ছন্নে গেল, সারাদিন তো ঘুমায়, রাতে কি করে তো জানি না, পড়ে না কি পড়ে না দেখতেও যাই না। কিন্তু দেখা গেল যে ছেলেটি যে চরণ পেয়েছে সেই চরণটি রাত্রির চরণ, মানে চতুর্থ চরণের জন্ম। তো সেই ছেলেটি রাত্রেই তার সব কিছু হবে। যেরকম আমার ক্ষেত্রে আমি যে চরণে জন্মেছি, আমার কাজের ঊর্জা শুরু হয় দুপুর 2:30টার পরের থেকে। অর্থাৎ আমার যে নক্ষত্র, সেই নক্ষত্র পড়া লাভ করে 2টোর পরের থেকে। তো আমি আমার বেশিরভাগ কাজ 2টোর পরের থেকেই ফেলার চেষ্টা করি। এটাই আমার শুভ সময়। এরকম আপনি কোন নক্ষত্রে কোন চরণে জন্মেছেন, সেই সময় সেই শুভ কাজটা আপনি করলে আপনার ভালো হবে, এবং সেটা আপনাকে জানতে গেলে সেই চরণটাকে অবশ্যই জানতে হবে। আবার এর সঙ্গে একটা যুক্ত থাকি, যেটা না বললেই নয়, সেটা হলো এই যে নক্ষত্রগুলো, এই যে মানে ধরুন যে নক্ষত্র আমরা বলছি, প্রত্যেকটা রাশিতে যে নক্ষত্রগুলো থাকে, এটা এক একটা গ্রহ, ধরুন দিনের নক্ষত্র, দিনের সঙ্গে রাতের কিছু গ্রহ যুক্ত থাকে, যে কেবলমাত্র চরণের সঙ্গেই যে রাত্রিবেলা হবে তারা কিছু গ্রহ যুক্ত থাকে। শনি গ্রহর কথাই বলছি আমি। এবার শনি গ্রহর আমি বললাম যে কোন ডিগ্রিতে কত ফল দেবে, আগেই বলেছি। তো এরকম কিছু গ্রহ থাকে যারা রাত্রটাকে পছন্দ করে, কিছু গ্রহ থাকে দিনে পছন্দ করে। এবার আপনার জীবনে কোন গ্রহ শুভ ফল দিচ্ছে, আপনার তো মানে হরস্কোপে 9টা গ্রহ থাকে, 9টা গ্রহই যে আপনাকে কখন ফল দিচ্ছে বা শুভ ফল দিচ্ছে কি না, সেটা কী করে বুঝবেন? সেটা বুঝতে গেলে আপনাকে গ্রহের যে গ্রহটা সঠিক, মানে আপনার গ্রহের সবচেয়ে বেশি ডিগ্রি পেয়েছে সেই ডিগ্রিটাকে দেখতে হবে। সেই ডিগ্রিওয়ালা সবচেয়ে বেশি ডিগ্রি যে গ্রহটা পেয়েছে তাকে আমরা জ্যোতিষ ভাষায় বলি আত্মকারক গ্রহ। আত্মকারক গ্রহই ঠিক করে দেবে যে আপনি কোন পথে গেলে আপনার সবচেয়ে ভালো হবে। আপনি অভিনয় করবেন, আপনি গান বাজনা করবেন, আপনি সরকারি চাকরি করবেন, এই গ্রহ আপনাকে নির্দেশ করে দেবে যে আপনি কোন দিকে গেলে আপনি সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবেন। তো সব কিছুর সঙ্গেই সব কিছু প্যারামিটারগুলো একের পর এক যুক্ত রয়েছে। আমি মানে পরপর করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। যেই জায়গায় বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাসাধ্যভাবে আপনাদের বুঝিয়ে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার প্রশ্ন আসতেই পারে যে আমার বর্তমান সময়, আমি তো বুঝলাম হরস্কোপের এই ব্যাপারটা, তো আমি বর্তমান সময় নির্দেশ করব কি করে? আমাদের বর্তমান সময় জানার জন্য হরস্কোপে যেটা লাগে সেটা হলো গোচর, যেটাকে আমরা গ্রহ ট্রানজিট বলি। গ্রহরা তো ঘুরতে থাকে, গ্রহ ট্রানজিট বলি। গোচরের মধ্যে দশা, সেই দশার মধ্যে অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা এবং প্রাণদশা। প্রাণদশা একদম 1 দিন বা 2 দিন, আজকে এবং কালকে, এই 1-2 দিনের একদম রিসেন্টলি যে আপনার জীবনে যা ঘটতে চলেছে সেটা প্রাণদশা থেকে আমরা পাই। যেই আমাদের জীবনে যেই দৈনন্দিন হরস্কোপ, সেই হরস্কোপও আমাদের কিন্তু চন্দ্র একটু বলে নিই বুঝতে সুবিধা হবে। আমাদের গ্রহের মধ্যে চন্দ্র সবচাইতে ফার্স্ট এবং ফিউরিয়াসও বটে, সবচেয়ে ফার্স্ট গ্রহ, এবং সে কিন্তু 2.25 দিনে একটা রাশি চেঞ্জ করে, আর সেই রাশির উপর দিয়ে 3টে নক্ষত্রকে 2.25 দিনে সেই 3টে নক্ষত্রকে পার করে। অর্থাৎ 3টে নক্ষত্রে কিন্তু তার আলাদা 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 ফল পড়ে। সুতরাং ওই চন্দ্রের হিসাব করেই আমাদের দৈনন্দিন রাশিফল
পরপর পরপর আমরা আপনাদের জানাতে পারি। তো যেটা বলছিলাম যে ওই সূক্ষ্মদশা প্রাণদশা, সূক্ষ্মদশা প্রাণদশা থেকে আমাদের দিন কেমন যাবে, আমাদের খুব আনন্দে থাকবো, আমাদের প্রাণের উচ্ছলতা হবে, না আমরা খুব দুঃখে থাকবো, এই জায়গা কিন্তু আপনাদের বিচার করা হয়। এবার যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা এই প্রথম আমি যেগুলো বললাম যে তিথি, নক্ষত্র, যোগ, করণ, এগুলো যারা আপনার আলোচনা করবে না, এর মধ্যে একটা জিনিস যেটা ভাইটাল জিনিস যেটা বাদ চলে গেছিলো, সেটা হলো পায়া। পায়া হলো সেই বিষয় যা কর্মের স্থায়িত্বটা, আপনি একটা কাজ করছেন, সেই কাজটা ঠিক হচ্ছে কিনা, সেই কাজটা আপনি স্টেবিলিটি কতটা হবে, কাজটা কি আপনি বারবার চেঞ্জ করবেন, না এই কাজটাই থেকে আপনি অনেকটা মানে সাফল্য পাবেন, এই কাজে আপনি স্মুথলি এগোবেন, এই কাজে আপনি হার্ডেল পাবেন, এটা বলে দেয় পায়া। এই পায়াটা কি, পায়া 4টে পায়া হয়, একটা স্বর্ণ পায়া, একটা রৌপ্য পায়া, একটা তাম্র পায়া, একটা লৌহ পায়া। এই পায়া, যে স্বর্ণ পায়া জাতক, তার গুণ অনুযায়ী পায়া তৈরি হয়। স্বর্ণ পায়ের জাতকের যেরকম হবে, তার স্বর্ণপায় সবচেয়ে ভালো বোঝাই যাচ্ছে, তারপর রৌপ্য, এবং তাম্র, তারপর লৌহ। তো স্বর্ণপায় জাতকের স্ট্রাগল যত কম হবে, স্টেবিলিটি যত বেশি হবে, লৌহপায়ের স্ট্রাগল ততই বেশি হবে, স্টেবিলিটিও তত কমবে। তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। যাকে এবার পরবর্তী যে জায়গাটা যাচ্ছি সেটা হলো আপনাদের মানে যখন কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাবেন, প্রথম যে পৃষ্ঠাটা রয়েছে, যেটা আমি বললাম যে নক্ষত্র, তিথি, করণ, যোগ, পায়া, এই জায়গাগুলো যেগুলো রয়েছে, এই জায়গাটাকে আমাদের বলে অবকাহারা চক্র। এই অবকাহারা চক্র প্রথমে যে ভালো রিড করতে পারে, সেই কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে বুঝেছে বা বোঝার চেষ্টা করছে, বা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট যে অবকাহারা চক্র রিড করতে পারে না, যে হোরা বিচার করতে পারে না, মানে এরা একটু সামান্য বলে দিই, যেমন ধরুন আপনার আর্থিক জায়গা ভালো হবে কি খারাপ হবে, সেই জায়গায় সাধারণত অ্যাস্ট্রোলজাররা বিচার করবে কি আর্থিক জায়গায় 2, 7, 11 ঘর থেকে আর্থিক জায়গা বিচার করবে। কিন্তু না, এর সঙ্গেও আরও কিছু রয়েছে এই আর্থিক জায়গায়, যেমন কোনো কিছু ফাইল স্যাংশন হওয়ার আগে ভেরিফাই করতে হয়, ঠিক তেমনি তার সেই জায়গাটাকে কে ভেরিফাই করবে, ভেরিফাই করবে আপনার তৃতীয় দশা, আপনার অষ্টম এবং আপনার দ্বাদশ। তো এইরকমভাবে যে টোটাল ব্যাপারটাকে বিশ্লেষণ করতে পারে, বিশেষ করে অবকাহারা চক্র যারা আলোচনা করবে, তাদেরকে আপনি খুলে প্রশ্ন করুন। আপনি গিয়ে বললেন, দাদা আমার ব্যবসা ভালো হবে কি হবে না, এবার আপনাকে বললো, দাদা আপনার তো কাল সর্বদোষ রয়েছে, আপনি তো মাঙ্গলিক, বা আপনার এখন শনি 7.5 চলছে, তো এইরকম ভয় দেখিয়ে দিল, আপনাকে কিছু জিনিস দিয়ে দিল, আপনি নিয়ে চলে আসলেন, দেখা গেল আপনি আলটিমেটলি যে রাস্তাটা চাইছিলেন সেটা পাচ্ছেন না। একটা অ্যাস্ট্রোলজারের মূল কাজ কিন্তু গাইড করা, অ্যাস্ট্রোলজারের মূল কাজ কিন্তু সেল করা নয়। তাহলে সেলসম্যান আর অ্যাস্ট্রোলজারের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। অ্যাস্ট্রোলজারের মূল কাজ হলো আপনাকে আপনার সঠিক রাস্তাটা গাইড করা, যেখান দিয়ে আপনি যেতে পারেন। আপনি যদি ভালো ঘাস কাটার লোক হন, আপনার জীবনে সর্বোচ্চ পর্যায়ে ঘাস কাটতে পারেন কিনা সেটা আপনাকে দেখো। আপনি ঘাস কাটতে পারেন, অথচ আমি আপনাকে এরোপ্লেন চালাতে শেখাতে পারবো, সেটা আমি পারবো না। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আপনি কী করে যেতে পারেন, আপনার জীবনের হার্ডেলগুলো কী করে আপনি ওভারকাম করতে পারবেন, এটা আপনাকে একটা অ্যাস্ট্রোলজার ভালোভাবে গাইড করতে পারে। যেমন ধরুন আমাদের ভয় দেখানো হয়, ছেলেটি মাঙ্গলিক বা মেয়েটি মাঙ্গলিক, মেয়েটি তো সর্বনাশ হয়ে গেল। আরে বাবা, প্রত্যেকটা গ্রহ একটা নির্দিষ্ট নিয়মের বাইরে ফল দিতে পারে না। সেই নিয়মটা কি, সেই একটুখানি বলি। নিয়মটা হলো নবতারা চক্র। এই নবতারা চক্র ছাড়া কোনো গ্রহই ফল দিতে পারে না, সেটা শনি 7.5 হোক বা মঙ্গলের মাঙ্গলিক হোক, কোনো গ্রহই না। তো এই নবতারা চক্র কি, নবতারা চক্র হলো, আমি আগে একটা জায়গায় বিশ্লেষণ করে বলেছি, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, এই 9টা তারাকে আমরা একসাথে নবতারা বলি। এই 9টা তারা কি, 3টে নক্ষত্র নিয়ে একটি তারা হয়, 3টে নক্ষত্রের সমষ্টি হলো একটি তারা। এবার দেখা গেল এই 3টে এই নবতারা 9টে নক্ষত্রের মধ্যে কেবলমাত্র বিপদ, প্রত্যরী এবং বধ, এই 3টে হলো খারাপ, যা আমাদের জীবনে বিভিন্ন রকমের হার্ডেল দেয়, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে, বিভিন্ন রকমের বিপদ আপদ আনতে পারে। আর জন্ম তারায় জন্ম তারাটা হলো আমাদের সেটা হলো মিডিল, 50-50, ভালো খারাপ সবই দেয়, নিরপেক্ষ তারা যাকে বলি আমরা। ঠিক তেমনি এবার একটা শনি যখন 7.5 আপনার উপর চলছে,
দেখা গেল আপনার শনি অতিমিত্রে নবদা চক্রে অতিমিত্রে আছে। অতিমিত্রে থাকা মানে এই সময় আপনার সব কিছুই ভালো হবে, হোক না আপনার 7.5, কিন্তু এই সময় আপনার সব ভালো হবে। এই সময় আপনার কোর্ট কেস মিটবে, এই সময় আপনি ভালো রোজগার করতে পারবেন, আপনি যেই কর্ম করবেন তাতেই সাফল্য পাবেন। দেখা গেল কেউ আপনাকে বলে দিল শনি 7.5 চলছে, বিশাল ভয়ানক ব্যাপার, আপনি কোনো কাজই করলেন না, আপনার জীবনের অগ্রগতি 2.5 বছর থেমেই গেল। অথচ আপনি জীবনে 2.5 বছর বা 7.5, এই 2.5 বছর বা 2 বছর যতটুকুই আপনার অতিমিত্রে বা ছিল আপনার শনি, তো সেই সময়টুকু জীবনে আপনি আপনার ক্রিম টাইম, মানে আপনার সবচেয়ে ভালো টাইম আপনি পেতে পারতেন, কিন্তু আপনি কোনো কাজ করলেন না বলে আপনি কিন্তু সব থেকেই দূর হয়ে রইলেন। তো এইভাবেই আমাদের জীবন এভাবেই চলে। তো আমাদের খেয়াল রাখতে হবে, যা মানে আমাদের হরোস্কোপ মানেই 7.5, হরোস্কোপ মানেই কালসর্পদোষ। কালসর্পদোষ নিয়ে আমি পরে একটা আলোচনা করবো বিশদ। হরোস্কোপ মানেই মাঙ্গলিক নয়। মঙ্গল তো ভালো, মঙ্গল তো শুভ। মঙ্গল যদি মঙ্গল যদি কোনো অগ্নিতত্ত্বে বসে বসে হোক না, সেটা যদি মানে লগ্নেই হোক না, লগ্নে মঙ্গল নিয়ে আমি বলি না, লগ্নে যদি মঙ্গল থাকে, অগ্নিতত্ত্বে বসে থাকে এবং সে যদি ভালো নক্ষত্রকে কানেক্ট করে থাকে, তাহলে আপনার মধ্যে তো প্রচুর সম্ভাবনা রয়েছে। মানে আপনি অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে পারেন। যদি আপনার চতুর্থ ঘরে মঙ্গল থাকে, তাহলে যদি আপনার অষ্টম ঘরে মঙ্গল থাকে, আপনি ধরুন অষ্টম ঘরে মঙ্গল থাকলে আপনি প্রচুর ল্যান্ড প্রপার্টির মালিক হতে পারেন। এই জায়গাগুলো তো আপনাদের বুঝতে হবে। এই জায়গাগুলো না বুঝলে শুধুমাত্র মাঙ্গলিক বলে চেঁচিয়ে গেলাম আর সব কিছু নষ্ট হয়ে গেলে তো হয় না। তো এই জায়গাগুলোকে বোঝার জন্য মানে আপনাদের আমি কিছু ধারণা দিলাম, চেষ্টা করবেন। মঙ্গল কোনো ভয়ে, মঙ্গল 7.5 বা যাই বলুক, অনেকগুলো দোষ গুণ থাকে, কোনো কিছুতে ভয় পাওয়ার কারণ নেই। আপনার অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে একটা গাইড দেয়, এটা সবসময় মনে রাখবেন। আপনি যদি আপনার প্রপার গাইডলাইন পাচ্ছেন, তবেই আপনি অ্যাস্ট্রোলজার কাছে যান। যদি আপনাকে প্রপার গাইডলাইন না দিয়ে আপনাকে কোনো কিছু গছিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে, তবে খেয়াল রাখবেন সে কিন্তু অ্যাস্ট্রোলজি করছে না, সে কিন্তু সেলসম্যান, একদম পিওর সেলসম্যান। তো সেই সেলসম্যানদের হাত থেকে কিন্তু আমাদের বাঁচতে হবে। আমাদের অনুষ্ঠান পর্বত থাকুন। এর পরবর্তীকালে আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব, পরবর্তী নিয়ে মঙ্গল নিয়ে বিশদ এবং আলোচনা করব। শনির রেট্রোগ্রেড হয়ে যাওয়া এবং তার প্রভাব, রেট্রোগ্রেড কোনো গ্রহ কী করে রেট্রোগ্রেড হয়, তার প্রভাব কী পড়তে পারে, সেই নিয়ে আলোচনা করব। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। ভালো লাগলে কমেন্ট করুন, যেটা আপনাদের বুঝতে অসুবিধা হবে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আমার সাধ্য মতন আপনাদের উত্তর দিতে। নমস্কার।